আমরা একটু দোয়া পড়ে নেই। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, যাই হোক, আজকে একটু গলাটা ভাঙ্গা আছে, ঠান্ডা লাগছে, গতকালকের মাহফিলের জন্য একটু ঠান্ডা লাগছে। আপনাদেরকে লাস্ট ক্লাসে পড়াইছিলাম কি? মনে আছে? কেউ বলতে পারবেন লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম? অবশ্যই মনে থাকতে হবে, নাহলে তো পড়া হয় না। জি, আমাদের পড়া হয়েছিল আপনার সদ্য তজ আহ, হুরুফুল ওইটা। ইস্তিআলা, হ্যাঁ, হুরুফটা। হ্যাঁ, নুক্তা আর হুরুফুল হ্যাঁ, ইস্তিআলা এগুলো। মোট মোট 29টা হরফ আছে। হরফের মধ্যে আপনার 15টা আছে নুক্তা ওয়ালা, 14টা হচ্ছে আপনার নুক্তা ছাড়া। হ্যাঁ, এসবগুলো হয়েছিল। হ্যাঁ, বলেন। তো বলতেছিলেন, বলেন, পড়াটা বলেন। কতটুক বুঝছেন, মানে কতটুক কিরকম বলেন পুরা শীটটা দিয়ে। একটা জিনিস আমাদেরকে বলেছিলেন যে মানে এটা মনে রাখতে হবে, সদ্য তজ আহ, আহ, হ্যাঁ, সেটাকে সেটাকে কি বলে? সেটা মোটা হরফ আর কি। আরবি শব্দ হচ্ছে হরুফুল ইস্তেআলা, হরুফুল হ্যাঁ, হুরুফুল ইস্তিয়ালা। ইস্তেআলা। হ্যাঁ, হ্যাঁ, আর 29টা হচ্ছে হরফ। হুরুফুল ইস্তিয়ালা বলবো নাকি? হ্যাঁ, হরুফুল ইস্তেআলা কয়টা? 29টা, না, 29। না, না, হরুফুল ইস্তেআলা। ও হুরুফুল ইস্তিয়ালা সদ্দ তজ খয়েন কফ, 7টা। সাতটি শব্দ: তজা, খ খয়েন গইন কফ। কফ, খ গইন কফ, গইন, হ্যাঁ, ঠিক আছে, আইন না, খ গইন। খ গয়েন। হ্যাঁ, গইন। আচ্ছা, খ গয়েন কফ। আচ্ছা, আর আপনি এবার কোশ্চেন করুন। জি, এটাই তো ছিল। আর তো হচ্ছে নুক্তা হুম। ছিল। নুক্তা যেহেতু আপনার মানে মোটামুটি পড়ছেন, মুখস্থ করেন না মনে হয়। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি পড়েছি, মুখস্থটা করিনি। মোটামুটি পড়েছি যে 29টা হচ্ছে টোটাল হরফ। আর তার মধ্যে 15টা হচ্ছে আপনার নুক্তাওয়ালা, 14টা হচ্ছে আপনার বিনা নুক্তাওয়ালা। আর এক নুক্তাওয়ালা হচ্ছে আপনার 10টা। জি, আর দুই নুক্তা হচ্ছে 3টে। হ্যাঁ, এই অবধি ধরেন তিন এই নুক্তা আছে আর হচ্ছে কি, দুইটা, তিন মোটামুটি নুক্তা, একটু। হুম, তিন নুক্তা দুইটা, এই হচ্ছে টোটাল 15টা। হ্যাঁ। আচ্ছা, অন্যদের কি হরুফুল ইস্তেআলা হয়েছে সকলের? একজন হরুফুল ইস্তেআলা।
শহীদুল ইসলাম ভাই, হরফুল ইস্তেআলা হয়েছে? মানে সাবিরুল ইসলাম ভাই, সাবিরুল। হরফুল ইস্তেআলা হচ্ছে 5টা: সোয়াদ, হ্যাঁ। দোয়াদ, ত, জ, গাইন, কফ। আহ, হ্যাঁ, পাঁচটার বেশি খ, হয়ে গেল না? 6টা হয়ে গেল না? হরফুল খ, খ, ইস্তেআলা খ, খা একটা। 7টি হরফুল ইস্তেআলা আছে। 7টির মধ্যে হচ্ছে সোয়াদ, দোয়াদ, হ্যাঁ। ত, জ, হ্যাঁ। খ, গইন, কফ। কফ। কিন্তু আপনার হরফ উচ্চারণ অবস্থা এরকম কেন? সদ দ ত জ এরকম কেন? এরকম তো পড়াই নাই। আমরা তো অনেকগুলো হরফ উচ্চারণ অলরেডি করে আসছি। সদ দ ত জ, জ নরম হবে, ত জ, খ, গাইন্না গাইন্না কি হবে? গাইন হবে, গাইন হবে, কফ হবে। এখনো কিন্তু হরফ উচ্চারণের সময় আছে। ঠিক আছে, আমাদের ক্লাসে যেহেতু আমরা এখনো ইতে যাই নাই, তো আপনারা যারা ক্লাসে এখনো হরফ ঠিক করেন নাই, আগামী ক্লাসগুলো অবশ্যই করে করে হরফগুলো ঠিক করে নেবেন। হরফ উচ্চারণ না হইলে কিন্তু আপনি তাজবিদ যতই শিখেন এই হরফুল ইস্তেআলা, আর আপনি যদি মানে এটা হচ্ছে একরকম আমাদের আঞ্চলিক ভাষা আছে নোয়াখালী, নোয়াখালী আলারা এরকম বানান করে, পয়াকার পা নয় শিকারে নি হানি। ঠিক আছে, পকে হা বলে, হ বলে। যেমন আমাদের অঞ্চলে ঢাকা এই বরিশালের মানুষ যারা, আমরা তো দেখা গেছে যাদের কথা বলি চলি দেখে এক ধরনেরই নাই, কিন্তু যারা আসল বরিশালের গ্রামের মধ্যে থাকে বাড়িতে, যারা আঞ্চলিক ভাষাটাকে টানে বেশি, তারা তাদেরকে বানান করতে বললেও বলে এরকম যে টয়কার টা কয়েকার কা টাহা। ঠিক আছে, ডয়কার ঢা কয়েকার কা ঢা। এখন আপনি যদি এরকম বলেন যে হরুফুল ইস্তেআলা 7টি, সদ দ ত জ খ গইন, খ গইন, আপনি কাছে বলতে পারতেছেন এরকম। কিন্তু এখন যদি অশুদ্ধ হয়, আপনি পারলেন হরুফুল ইস্তেআলা, তাজবিদ জানলেন, কিন্তু তাজবিদ শুদ্ধ হইল না, তাহলে কি আর হবে? যাই হোক, যাদের এখনো হয় নাই, অনেকে হরফ উচ্চারণের দিকেই খেয়াল করতে হবে। যাদের এখনো হয় নাই অবশ্যই ক্লাসগুলো কমপ্লিট করবেন। আজকের এই যে পড়াটা, এটা কি সবাই বুঝতে পারছেন? এই পড়াটা খুব একটা বেশি নেয়ার জিনিস না, সবাই মুখস্থ হইলেই যথেষ্ট। সবাই হয়েছে, আর বাকি সবাই হয়েছে হরফুল ইস্তেআলা বা হরফুল ইস্তেআলা সম্পর্কে কারো বুঝতে হয়েছে। সমস্যা জি বলেন। হরফুল ইস্তেআলা সম্পর্কে বুঝতে সমস্যা থাকলে বলেন, কারো হরফুল ইস্তেআলা যে বুঝতে সমস্যা হয়েছে। আমার একটা কোশ্চেন আছে জি জি বলেন। যে এর আগে মানে ওইটা আপনি বলেছিলেন, কিন্তু আমার মাইন্ডে এখন বুঝতে পারছি না যে হুরুফুল ইস্তিআলা, এটা বলছেন মানে মোটা হরফের যে মানে মোটা হরফ তার মানে যে যে সবগুলো আছে তার মানে উম, বিশেষত্ব কি? বিশেষত্ব বলতে আমি বুঝি নাই, বিশেষত্ব তো মানে হচ্ছে ধরেন আমি আমি যেমন পড়ছি ওই যে যেমন কোনোটাতে হয়তো বেশি টান, কোনোটাতে ছোট টান, এরকম ধরনের একটা ব্যাপার থাকে থাকে না? না, তো ওই যে এখানে ওই টানের সাতটা কোনো আছে, প্রশ্ন নাই। সাতটার। এগুলো হচ্ছে মোটা উচ্চারণ, যে স্বর যে উচ্চারণটা আছে না, হ্যাঁ, আপনি হ্যাঁ। নিজেই বুঝবেন। যেমন হচ্ছে সিন, হুম। সিনে যদি জবর হয় তাইলে হবে সা, সিন জবর, ছয়াকারে সা, এই সা উচ্চারণটা চিকন, সা। হুম। ঠিক আছে, এটা হচ্ছে 5, আপনাদের হচ্ছে আচ্ছা। বিষয়টা হচ্ছে কি, যে আমরা যে চিকন হরফের উচ্চারণের মধ্যে দুইটা তফাৎ আছে। এটা হচ্ছে কথা, হরফের উচ্চারণের মধ্যে দুইটা তফাৎ আছে, একটা হচ্ছে মোটা, একটা হচ্ছে চিকন। হরফের উচ্চারণের মধ্যে অনেকগুলো তফাৎ আছে, যেগুলো কি বলে সিফাত। আমরা যে বলি যেটা সিফাত, হামস, জাহার, সিদ্দাত, এরকম করে 18টা সিফাত আছে, এগুলো পড়তে হয়। এখন সিফাতটা অনেক কঠিন বিষয়, এটা বুঝতে পারে না অনেকে। আর এটা এত সহজ, মানে এইরকম হয় না যে 10 বার, আপনার তো এমনিই পড়েন না। আর 2 নম্বর হচ্ছে এই এত শর্ট কোর্সে হয় না, এর জন্য শুধু সিফাত বুঝতে দেখা গেছে সিফাতের ক্লাস নেওয়া লাগবে তাহলে 15টা কমসে কম। তো সিফাত আদায় করা যায় মাখরাজ থেকে। আমরা যে সামনে মাখরাজ পড়ব, মাখরাজ যে সোজা মানে শুদ্ধ অনুযায়ী পড়বে, তার সিফাত আদায় হয়ে যাবে। কারণ যারা হিফস পড়ে সাধারণত প্রথম দিকে, তাদেরকে সিফাতও পড়ায় না, মূলত
মাখরাজ থেকেই শুরু হয়ে যায় হরফ উচ্চারণ। তো সিফাতটা হচ্ছে একটা হরফের কোন কোন স্থানে যাইতে হয়। যেমন ধরেন আপনি বুঝতে পারবেন, আপনাদেরকে লম্বা হা পড়ানোর সময় বলছিলাম না যে বাতাস চলমান থাকবে, জিমের পরে হা গলার মধ্যে থেকে বাতাস চলমান থাকবে, আর হা গোল হা বলানোর সময় বলছি না বাতাস আসবে না। এটাই একটা তফাৎ, যে আপনার হা বাতাসটা বসবে আর হা বাতাসটা বসবে না, অফ হয়ে যাবে। এই যে তফাৎটা আছে, এটা একটা তফাৎ, এটাই একটা সিফাত, যেটার মধ্যে গুণই হচ্ছে এটা। আবার কোনো হরফকে নরম করতে হবে, দাল ওয়া এটা নরম হবে, আবার জিম এটা শক্ত হবে, এরকম বলছি। তো ওই যেটা বললাম যে নরম হবে আর শক্ত হবে, এই নরম আর শক্ত যেটা, এইটাই একটা সিফাত। নরম হবে, তার বিপরীত অন্য হরফটা শক্ত হচ্ছে। তো এইরকমই হচ্ছে এটাও একটা সিফাত, যেটা হচ্ছে চিকন হবে আর মোটা হবে। এখন অন্যান্যগুলো সাধারণত নরম আর এগুলো হরফ উচ্চারণের সময় মানে চলে আসে, এর জন্য এগুলো আলাদা পড়ানো নেই। কিন্তু হরফুল ইস্তেআলার ক্ষেত্রে কি হয়, এই 7টা হরফ বাদে অন্য যে এর বিপরীত যে হরফগুলো আছে যেমন সিন আর সদ, এটার উচ্চারণ প্রায় কাছাকাছি, শুধুমাত্র চিকন আর মোটার উপরে নির্ভর করে। এই কারণে এটাকে আলাদাভাবে একটু পড়ানো হয়। এবং এইটা দ্বারা অনেকগুলো অন্যান্য সিফাতের কারণে অনেকগুলো নিয়ম বের হয় না, অনেকগুলো তাসবিদের নিয়ম বের হয় না, কিন্তু এইটার জন্য বের হয়। যেমন র হরফের পরে যখন হরফুল ইস্তেআলা আসবে, তখন র হরফ যে অবস্থায় হোক, জেড দেওয়া হোক জবর দেওয়া হোক, যে অবস্থায় ধরা হোক, ওই র হরফকে মোটা পড়তে হবে, কারণ তার পরবর্তী হরফগুলো মোটা হরফ, হরফুল ইস্তেআলা হরফ, মোটা উচ্চারণের, অবশ্যই মোটা উচ্চারণ, মোটা হরফ বলতে মোটা উচ্চারণের। তো এর জন্য রটা মোটা হবে। এখন আপনাকে যখন বলা হবে যে হরফুল ইস্তেআলা আসলে, তখন তখন আপনি যদি এখন না পড়েন, তখন সামনে কিন্তু তাকাই থাকবেন যে হরফুল ইস্তেআলাটা আবার কি, এটা কি করে। তো বিষয়টা হচ্ছে যে হরফুল ইস্তেআলা উচ্চারণ মোটা হবে, যেমন সিন জবর সা বা সিন জের সি, আর সদটা হবে সদ জবর স, এই যে সা আর স, তা আর ত, দা আর জ। বিপরীত যেগুলো আছে প্রতিটা পাবেন, দাল জবর দা, আর এটা হচ্ছে দ। এরপরে খ যেহেতু আর কিছু নাই, এর জন্য খটা অটোমেটিক মোটাই হয়, এটার বিপরীত কোনো নাই। খ গইনের আরেকটা নাই, গ গইন মোটা। তারপর কফ, এটা মোটা, এটার একটা বিপরীত আছে কা, একটা হচ্ছে কা, এটা হচ্ছে কি অ, কা ক। এটাই বিশেষত্ব, যে এই হরফগুলো কি হয়, মোটা হয়। আর চিকন হয় কয়টা হরফ মনে আছে কারো, কয়টা হরফ চিকন হয়? আপনারা নিজেরাই গত দিন উত্তর করছিলেন। যে আপনার সিন আর সিন, হুম, তারপর আপনার সিন। এইখানে পড়াটার মধ্যে আপনার উত্তর আছে, দেখেন পড়াটার মধ্যে উত্তর আছে। সেটা কি, আ- হরফুল আ- ইস্তেআলা মোটা হরফ 7টি, তাহলে আরবি হ্যাঁ, হরফ কয়টি? 29টি। 29টি। তাহলে 29 থেকে 7টা মাইনাস করেন, তাহলেই তো পেয়ে যাবেন। 22। 22টি সব হ্যাঁ, চিকন হরফ। 22টি, আচ্ছা। ঠিক আছে, চিকন। সকলের জন্য যেমন অ্যান্সার ভালো দাল, করে জাল, জাল চিকন জাল। হরফ। হ্যাঁ, হ্যাঁ, জাল। জাল জাল চিকন হরফ। আপনার হুম। এই 7টার বাইরে কোনো হরফই মোটা না, সবগুলো চিকন। একটা হরফ হরকতের কারণে মোটা হয়, কিন্তু জিনিসটা হচ্ছে চিকনও হয়, কিন্তু এগুলোর কোনো চিকন রূপ নাই। যেমন ধরেন এটার বাদে আরেকটা হরফ আছে, যেমন র, র হরফটা মোটা হয়, কিন্তু এইটা হয় কেন, এটা রতে জবর এবং পেশ হইলে এই রয়ের উচ্চারণটা মোটা হয়, কিন্তু এইটা জের হইলে তখন চিকন হয়। কিন্তু এই হরফের মধ্যে কোনো জবর পেশ জের নাই, কোনো নাই, এটা মোটা তো মোটাই। জবর হইল স, জের হইল সুই, পেশ হইল সু, এটা যেখানটা ধরবেন খ হি খু। যারা খা বলেন তাদের ক্ষেত্রে তো এটা ভুল, কারণ এটা কি হবে, খ হবে, গা হবে না, গ হবে। এবং শুধু গ হবে না, গ হবে, গ মোটা করে বলতে হবে, গ। শুধু গ হবে না, খ হবে না, কি হবে, খ হবে, খ। মোটা উচ্চারণ করেই বলতে হবে কিন্তু। যাই হোক, তাহলে আমরা এখান থেকে মূল বিষয়গুলো হচ্ছে আরবি হরফ 29টা, আরবি হরফ হচ্ছে 29টি,
যার মধ্যে 15টা হচ্ছে নুক্তাওয়ালা আর 14টা হচ্ছে নুক্তা সারা। এই হচ্ছে 15টা নুক্তাওয়ালা, এরপরে এই হচ্ছে নুক্তা সারা। এগুলো যেহেতু গত ক্লাসে পড়াইছে, এখন আর ডিটেলসে বলারই নাই। নুক্তাওয়ালা হচ্ছে 10টি, নুক্তাওয়ালা 2 নুক্তাওয়ালা হচ্ছে 3টি, তাকফ। কেন এগুলো পড়বেন মনে আছে? আমি এক ক্লাসের মধ্যে বলছিলাম যে আপনার নুক্তা দিয়ে পড়বেন, আলিফ খালি বা এর নিচে এক নুক্তা, এইভাবে পড়াইছিলাম না? এখান থেকে আপনারা নুক্তা সহকারে পড়বেন না অবশ্যই, যদি এখনো না পড়ে থাকেন। তখন আপনার হরফ চিনতে ভালো হবে। যেমন এই তিনটে একসাথে দেখলে, তায়ের উপরে 2 নুক্তা, কফের উপরে 2 নুক্তা, দেখেন এটার মাথা গোল আর এটা মাথার গোল ছাড়া, আর ইয়ার নিচে 2 নুক্তা। 3 নুক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটা, সা আর হচ্ছে শিন। হরুফিল ইস্তেআলা বা মোটা হরফ হচ্ছে 60টি, সদ্দ ত জ খ গইন কফ। এটাকে ওরকম আউলাই জাউলাই না, দুই একজনে বলছেন আউলাই জাউলাই আর এই, তো এটাকে মানে একদম সিরিয়াল ভাবে মনে রাখবেন। সদ্দ ত জ খ গইন কফ, সদ্দ ত জ খ গইন কফ, সদ্দ ত জ খ গইন কফ, সদ্দ ত জ খ গইন কফ। বাকি এগুলো তো দেখাইছিলাম যে দেখতে একই রকম, ঠিক আছে? দেখতে একই রকম, এরকম জোড়া ভাগ করলে এই কয়টার মধ্যে পাওয়া যায় এগুলো পুরাটা। এখানে ইয়াটাকে যেভাবে এই মাথাটা দেখেন, মূলত ওই মাথার উপরে নির্ভর করে না, মূলত নুক্তার উপরে নির্ভর করে। সবগুলো লিখতে একই রকম। নুনও এরকম গোলের উপরে নির্ভর করে না, নুনও লম্বা লেখা যায়, আপনি নুক্তা এরকম দিয়ে দিলে এটা নুন হয়ে যাবে। সো এটা হচ্ছে কি একই রকম দেখতে, নুক্তার উপরে নির্ভর করবে। মাথা গোল, এটার উপরে নির্ভর করবে নুক্তার উপরে, এক এক নুক্তা 2 নুক্তা কফ। এরপরের মাথাগুলো, বাম মাথাগুলো এক, ডান মাথাগুলো দেখে চিনতে হবে কিন্তু। 3 দাঁত আর হচ্ছে মাথাটা একটু গোল পেঁচানো। এটা হচ্ছে লাম আর কাফ একই রকম লিখতে, মাঝখানে পেঁচানো থাকে। জিম হা খ আইন গইন, এটা প্রায় একই রকম, জাস্ট মাথাটা দেখে চিনতে হবে। একটা হচ্ছে একটু গোল আকার, এটা হচ্ছে আইন, আর একটা হচ্ছে এই, এটা হচ্ছে হা খ জিম। দাল জাল রজা চারোটা একরকম, চারোটাই উপর থেকে টান দিয়ে একটা নিচে চলে যায়, আর একটা হচ্ছে এখান থেকে টান দিয়ে আবার উপরে চলে আসে। তজ একই রকম। গোলহা আর কি গোলতা, গোলতা নিয়ে আলোচনা করছিলাম মনে হয় লাস্ট পর্যন্ত, তাই না? শেষ করতে পারি না মনে হয়। গোলতা সম্পর্কে একটু বলেন তো, দেখি তো, পড়াইছি আমি। গোলতা হরফ বলতে সেই জায়গাটা মানে থেমে যেতে হবে। না, এটা তো হইল না। তাহলে আপনার মানে একটা থেমে যাওয়া না, যেমন দদ দদ যদি মানে এর সঙ্গে যদি গোলতা থাকে তাহলে সেই জায়গাটা থেমে যাওয়ার না, ব্যাপারটা থাকে না। গোলতা থাকলে থেমে যাইতে হবে, এই ধরনের গোলতা আছে নাকি? গোলতার ওই যে একটা মেয়েদের নামের শেষে বলতে হয় ওরকম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, ঠিক আছে, মানে এটা বুঝছিলাম কিন্তু এটা এরকম না, অন্যরকম বললে ব্যাখ্যা দিলে কিন্তু কাজ হবে না। গোলতাটা বলছিলাম যে এটা কোনো হরফ না। এটা কি না? হরফ না। একটা গোলহার উপরে নুক্তা দিলে গোলতা হয়, গোল তা হয়। এইটার কার্যক্রমের মধ্যে একটা নম্বর হচ্ছে এটার উচ্চারণ হয় লম্বা তায়ের মতন স্বাভাবিক পড়ে গেলে। এইটা শব্দের শেষে যখন হবে, মানে থামবেন, আপনি অক্ফ করবেন, থামতে হবে, এই কথাটা ঠিক না। আপনি ধরেন একটা আয়াতের মাঝে পাইছেন আর আপনি মিলাই পড়তেছেন, সমস্যা নেই তো, আপনি থামবেন কেন আয়াতের মাঝে? কিন্তু দেখছেন আপনি আয়াতের শেষে গোলতা আছে, এখন আপনি যখন থামবেন, এটা তো অন্যান্য হরফের ক্ষেত্রেও থামবেন, শুধু ওই গোলতা থাকলেই না, তখন এই গোলতাটা গোল হা হবে, এইটা বলছিলাম যে এইটার উপরে যখন আপনি থামবেন তখন গোলতা গোল হা হবে। এইটার উপরে থামতে হবে এটা না, যখন থামবেন মানে থামার স্থান থাকবে, আপনি থামবেন, ওই অবস্থায় কি হবে? গোলতা গোলা হবে, বলতে হবে। এক নম্বর হচ্ছে গোলতা কি হবে? থামার স্থানে থামলে কি হবে? গোলতার উপরে থামলে কি হবে? গোলহা হবে। গোলতার উপরে থামলে কি হবে? সবাই মাথায় রাখেন, গোলতার উপরে থামলে কি হবে? গোলহা গোল হবে। হবে। আপনি কিন্তু এটা এটা জানলে কনসেপ্ট ব্যাপারে অনেক আয়াতগুলো শুদ্ধ করতে পারবেন। যেমন আল কারিআহ, মাল কারিআহ, এই যে আল কারিআতু গোলতা আছে, মাল কারিআতু গোলতা আছে, কিন্তু আমরা থামার সময় আমরা যখন পড়ি, আপনারা যদি করিয়া সূরাতুল করিয়া নাও পড়ে থাকেন, হুজুরের পিছনে, ইমাম সাহেব হুজুরের পিছনে বা শুনছেন না এরকম পড়তেছে আল কারিআহ, মাল কারিআহ, এরকম পড়তেছে না, তো তখন শোনা যায়, তখন মনে হয় কি
যে হা পড়তেছে, তাই না? কিন্তু আসলে কি আছে এখানে? গোল তা আছে, গোল তা আছে, গোল তা আছে। আচ্ছা, আচ্ছা, আমরা যদি একটু দেখি, দেখা যাইতেছে না? এই যে কনসের মাঝে দেখি আমরা একটু, প্রথম আয়াতে দেখছেন গোলতা আছে, ঠিক আছে? প্রথম আয়াতে কি আছে? এই যে প্রথম দেখা যাইতেছে না আপনাদের? এইটা শো করতেছে না? জি দেখতে পাচ্ছি। দেখেন এখানে আল ক্বারিআতু আছে, কি আছে? তু। এই যে গোলতা, গোল হায়ের উপরে দুইটা নুক্তা, তু। এখন এইখানের পরেরটায় আমরা গোলতা আছে, এর পরেরটায় গোলতা আছে, এভাবে প্রত্যেকটায় দেখেন অনেকগুলো আয়াতে এটার শেষে গোলতা আছে। এইটা আবার নাই। হ্যাঁ, এটা থাকতে হবে এমন কোনো কথা নাই। যেখানে আছে সেইখানের প্রশ্ন। এখানে আবার গোল হাই আছে। হ্যাঁ, এখানে গোল হা 6 নম্বর আয়াত যদি আমরা দেখি, গোল হা আছে। এরপরে আবার এখানে গিয়া দেখতেছি গোলতা আছে, গোল হা আছে। 1 নম্বর কথা হচ্ছে প্রশ্ন, আপনারা যেটা নিজে বলছেন সেটা হচ্ছে যে গোলতায় থামতে হয়, এটা না, গোলতায় থামলে কি হবে সেইটা হচ্ছে প্রশ্ন। তো এইটা যদি আমি না থামি, যেমন ধরেন এই দুই আয়াত, প্রথম দুই আয়াত আমার ইয়ে আছে, ঠিক আছে, আপনার শ্বাস আছে, এখন আপনি কি করবেন? একসাথে মিলাই পড়বেন। তখন আপনি কি করতেছেন? আল কারিআতু মাল কারিআহ। আপনি তখন আতু পড়তেছেন, তা পেশ, অথবা এই 3 আয়াত একবারে পড়তেছেন। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। ঠিক আছে? পর আপনি 3 আয়াত পড়ে যাচ্ছেন, এখন আপনি তাপেশ তাপ তুই পড়তেছেন লম্বা তায়ের মতন। মোট কথা হচ্ছে 1 নম্বর যে গোলতা মূলত কোনো হরফ না, এটা আপনি ভালো করে জানেন, 29 হরফের মধ্যে পড়েন নাই। 2, গোলতা যখন মিলায় পড়বেন মানে পড়ে যাবেন, তখন গোলতাকে লম্বা তায়ের মতন উচ্চারণ হবে, কোনো তফাৎ হবে না। তাই জবর হলে তা হবে, তাই জের হলে তি হবে, তাই পেশ হলে তু হবে। গোলতার উপরে যখন থামবো, ওয়াকফ করব, মন চাইলে তো থামতে পারবো না, যেখানে থামার জায়গা আছে ওই স্থানটায় গোলতার উপরে থামার পরে গোলতায় যে হরকতি থাকুক, 2 জবর 2 জের 2 পেশ 1 জবর 1 জের 1 পেশ যা থাকুক, আপনি এটা মনে মনে ধরতে হবে এটা একটা গোলহা আছে এবং তার উপরে একটা জজম আছে, এই অবস্থায় থামতে হবে। এইটাই করতে হবে, এর বিপরীতে করা যাবে না। অর্থাৎ আল করে আজ বলা যাবে না, আল করে আহ বলতে হবে। এইগুলো হচ্ছে, এই হচ্ছে মূল। আর একটা বিষয় হচ্ছে যে গোলতা তাইলে কি, গোলতা যদি হরফ না হয় তাহলে গোলতা কি, এইটা হচ্ছে আপনাদের জানার বিষয়, যেটা আপনাদেরকে আগেও বলছি যে গোলতা তাহলে কি। গোলতা হচ্ছে আলামাতুল জিন্স বা আলামাতুল ইসম, দুইটাই বলা যায়। আলামাতুল জিন্স হচ্ছে কখনো কখনো সে লিঙ্গ পরিবর্তনের জন্য হয়, কোন শব্দ কোন লিঙ্গের, এইগুলো পরিবর্তন হয় ভাষার মধ্যে, ভাষার ক্ষেত্রে বিশেষ করে। তো দেখা যায় ভাষার ক্ষেত্রে একটা কার্যকর একটা বিষয় বোঝানোর জন্য এটা যে যে কোনো মেয়েদের নামের ক্ষেত্রে যে মেয়েগুলো শেষে মানে থামার স্থান ওভাবে হয়, গোলতা দেওয়া হয়, হ্যাঁ, শেষে গোল হায়ের উচ্চারণ শোনা যায়, সেগুলোর ক্ষেত্রে গোলতা হয়, কিন্তু সব ক্ষেত্রে হবে এমন না। যেমন জাইনব, জাইনবের শেষে কি আছে? বা আছে। এরকম সব নামের ক্ষেত্রেই যে এমন হবে এমন না, তবে বিশেষত্ব যে এই নামগুলো শোনা যায় আরব দেশে, যেমন ফাতিমাতুন, ফাতিমা, ফাতিমা, আয়েশা, খদিজা, ঠিক আছে, এরকম যে নামগুলো আমরা শুনি এগুলো শেষে গোলতা আছে, একটা করে গোল তা আছে, গোল তা আছে।
এর জন্য বোঝা যায় যে এই নামটা তাই স্ত্রীবাচক শব্দ মুয়ান্নাস। আবার কখনো একটা বিষয় মনে রাখতে হবে যে এটা শুধু স্ত্রীবাচক শব্দ না, ওই স্ত্রীবাচক শব্দ বা যে এই ইসেমের যে জিন্সগুলো আছে, জিন্সগুলো ইসেম মানে নাউনের প্রকারভেদ। নাউন যেমন আমরা ইংলিশে পড়ি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ঠিক ওভাবে এগুলো আরবি হরফের আরবি মূল নামের হচ্ছে প্রকারভেদ, হচ্ছে জিন্স একটা প্রকারভেদ, লিঙ্গ, যে কোন নামটা কোন লিঙ্গের এরকম। তো সবগুলো যে লিঙ্গভেদে হয় এমন না, এটা আপনাদের বুঝাইছিলাম যে চন্দ্র আর সূর্য সংজ্ঞায়িত করে দেওয়া হয়েছে যে সূর্যটা হচ্ছে পুরুষবাচক, কারণ ওইটা হচ্ছে কি মানে শক্তির দিকটা ক্ষমতা থাকে বেশি এর জন্য, আর কমন হচ্ছে চন্দ্র, এরও ক্ষমতা আছে তবে এটা নম্র হয়, নরম হয়। হ্যাঁ, সারা রাতভর আপনি চন্দ্রের মধ্যে শুয়ে থাকতে পারবেন, কিছুই হবে না। সূর্যের মধ্যে আধা ঘন্টা শুয়ে থাকলে আপনি পুরা শেষ হয়ে যেতে পারেন, এমন একটা অবস্থা থাকে। তো এইটা যে একটা বিষয়, ঠিক এইখানে এইখানে এই শব্দগুলো স্ত্রীবাচক শব্দ না। হ্যাঁ, এই শব্দগুলো এমন না যে এগুলো দ্বারা স্ত্রী কোনো নারীকে প্রকাশ করতেছে। এই এইটা দ্বারা যারা অর্থ বুঝেন বা অর্থ পড়ছেন বা এই সূরা আগে পড়ে থাকেন, এইটা দ্বারা এইখানটায় মূলত আপনার কেয়ামতকে বোঝাচ্ছে, ঠিক আছে, কেয়ামতের যে ভয়াবহতা সেটা বোঝাচ্ছে, যে আল কারিয়া। হ্যাঁ, আল করিয়া, মাল করিয়া, প্রথম বলতেছে আল করিয়া, আল করিয়া, আল করিয়া, মাল করিয়া, মাল করিয়া মানে করিয়া যা। তারপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে ওয়ামা আদরাকা মাল করিয়া, তুমি কি জানো যে করিয়া কি? আল্লাহ তাআলাই প্রশ্ন করতেছেন, আবার আল্লাহ তাআলাই পরের আয়াতগুলোতে উত্তর দিয়ে দিচ্ছেন। এটা একটা মানে কি বলে আমাদেরকে, ওই যে আমরা স্টুডেন্ট যারা পড়াই এর মধ্যে টিচার যদি থাকেন কেউ, তখন দেখবেন যে স্টুডেন্টদেরকে মনোনিবেশ করার জন্য প্রশ্ন করা হয়, আগে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। হ্যাঁ, এইভাবে শিক্ষা দেওয়াটা সব থেকে বেশি কার্যকর শিক্ষা। এগুলো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলছেন এরকম, যে তোমরা কি বলতে পারো, এরকম বলছেন সাহাবীরা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনাই করে নাই, তার আগেই বলতে পারো জিজ্ঞাসা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কিভাবে বলবে সাহাবীরা? তো সাহাবীরা বলছেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ জানি না, আপনিই ভালো জানেন, আপনিই বলে দেন। তো তখন আগ্রহ সৃষ্টি হয়েছে, যে বলছে জান্নাতে যাইতে হলে কি করতে হবে তোমরা কি জানো, এরকম ভাবে প্রশ্ন করছে। তখন সবার মধ্যে আগ্রহ হয়েছে যে কেন, কিভাবে যাইতে পারবো, ঠিক আছে। তো এটা মূলত যেমন আল কারিয়া, এটা শব্দের অর্থ হচ্ছে করাঘাতকারী, মানে ভাঙ্গে ফেলায়, যেটা আসলে পরে করাঘাত করবে, ধাক্কা দিবে, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা বলতেছে আল কারিয়া। এটা কি জানো, মাল কারিয়া মানে এটা আবার প্রশ্ন করতেছে, এটা কি জানো তুমি, এটা কি, আবার প্রশ্ন করতেছে। এরপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করে বলতেছে ওমা আদরাকা মাল কারিয়া, মানে করাঘাত সম্পর্কে আপনি কি জানেন, মানে আর আল্লাহ রাসূলকে আবার এই করতেছে। এটার দ্বারা আমাদেরকেও প্রশ্ন, মানে নিজেদের অন্তরের মধ্যে প্রশ্ন জাগাইতেছে যে তুমি কি জানো। এরপরে শুরু করছে যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ কি হবে, বিক্ষিপ্ত, একদম বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে, বিক্ষিপ্ত মানে তারা ছুটবে, এরকম একটা অবস্থান হবে, ভয়াবহ অবস্থার দিকে। যাই হোক, আপনারা এটার অর্থ পড়ে নিতে পারেন নিজে নিজে একটু অর্থ দেখে, এখানে যেহেতু আমাদের এত সময় হবে না, আপনারা পড়লে দেখতে পারবেন কিয়ামতের কি ভয়াবহ অবস্থাটা আছে। এইটা একটা সূরাতুল আহজাব পড়বেন প্রথম দিকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের গোলতার কাজ, ঠিক আছে, গোলতার কাজ, এটা আমরা মনে রাখবো। জি বলেন, এখানে কি কেউ করতে চাইছেন কিছু নাকি? জি, প্রথম আগের পেজটা একটু দেখাবেন প্লিজ, যেটা পড়ছিলেন। হ্যাঁ, তো এই জায়গাটা যে 1 নাম্বার এবং 2 নাম্বার আছে, যে গোলতা আছে, তাহলে যদি আমরা যেটা বুঝলাম যে 1-এর সঙ্গে 2-এর যদি আপনার যোগাযোগ করে দেয়, মানে অব্যয় আর কি, মানে যদি ওইটাকে অব্যয় হিসাবে যদি নেওয়া যায় বা যদি জোড় করে নেওয়া যায়, তাহলে যেটা আছে তার সঙ্গে তা হয়ে যাবে, তাই তো, মানে ই হবে। আর যদি থেমে যেতে হয় তাহলে তখন হা হয়ে যাবে, হ্যাঁ, লাস্টে যেটা উচ্চারণ হবে সেটা হা। আর হ্যাঁ, যদি কন্টিনিউয়াসলি পড়া যায় তাহলে সেই ক্ষেত্রে যতদূর পর্যন্ত, মানে 3 নাম্বার পর্যন্ত হ্যাঁ, আমরা যাওয়া যায়, একদম তাহলে শেষে ক্লিয়ার, 3 নাম্বারে। আরো ক্লিয়ার বোঝেন। যেমন এটা তাপেশ তু আছে না, এই যে তু আছে, হ্যাঁ, এটা তুই হবে, এটা আচ্ছা, তু আছে তুই হবে। আর আচ্ছা, যখন থামবো তখন এটা হা হয়ে জজম হবে, আচ্ছা। ঠিক আছে। এখন আপনি যত জায়গায় পাবেন একই নিয়মে চলে যাবে, একই নিয়মে চলবে, কোনো পরিবর্তন ঘটবে না, যত সূরা যত জায়গায় পড়েন। এই যে এই সূরার শেষে আছে না
ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, শেষে তাজের তি আছে, তাজের তি আছে। এখন কথা আছে, সব জায়গায় তাজবিরটা একরকম হয় না। যেমন এই আয়াত দুইটা মিলাইতে হইলে তখন তিল্লাজি পড়া যাবে না, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতি তিল্লাজি পড়া যাবে না, তখন নীল্লাজি পড়তে হবে। এই একটা নুন, নুনে কুতুনি বলে, নুনে কুতুনি, এগুলো আপনাদেরকে অবশ্যই আমাদের আলাদা লেকচার শিট আছে, পড়াবো, এখন ব্যাখ্যা দিব না। নুনে কুতুনি কেন হয় এগুলো একদম বুঝায় পড়ানো হবে, সমস্যা নাই। নুনে কুতুনি দুই এক জায়গায় হয়। কুতুনুন বলে, প্রতিনিধিত্বকারী নুন। আচ্ছা, তাহলে আপনারা এটা বুঝতে পারছেন, ঠিক আছে? আপনারা একজন একজন একটু দেখে দেয়, এখান থেকে একটু পড়েন কার কেমন চালু হয়েছেন, দ্রুত পড়তে হবে। এটা প্রথমটা হচ্ছে হা, গোলহা, প্রথমটা হচ্ছে গোলহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ها طا همزة কাফ জাল নুন আলিফ গইন ওয়াও হা হা সদ, সদ। আওয়াজ শোনা যাইতেছে না, কি বুঝি না, নেটে মনে হয় সমস্যা করতেছে। আচ্ছা, আরেকজন পড়েন, আরেকজন দ্রুত, আমরা অন্য লেকচার শিটে যাব। ডিসকানেক্ট হয়ে গেছিল। জি জি, অন্য একজন পড়ার চেষ্টা করেন একটু, যারা আচ্ছা। হরফ পড়তেছেন পড়েন একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হা, ত, হামজা, কাফ, জাল, নুন, আলিফ, গইন, ওয়াও, ওয়াও, হ্যাঁ, ওয়াও, হা, হা, সাদ, সিন, ইয়া, গোলতা, আহ, গোল গোলতা না, এটা গোলতা। হ্যাঁ হ্যাঁ, গোলতা। হ্যাঁ, হ্যাঁ গোলতা। এটা হচ্ছে মিম, বা, তা, তা দুই নুক্তাওয়ালা তা, উপরে দুই তা, নুক্তা তা। তা, এটা হচ্ছে আপনার আহ, ফা, ফা, হ্যাঁ, ফা। ফা, সদ, না, নুক্তা আছে একটা। দদ, হ্যাঁ, দাল, শিন, বা, জা, সিন, সিন, সরি, তারপরে এটা হচ্ছে আপনার তা, জায়ের পরে হচ্ছে শিন, শিন, শিন। হ্যাঁ, আর এটা সিন, না, মানে এটা আওয়াজটা আর কি স উচ্চারণ হবে আর কি। সিন মানে এই তিনটে দুটো সিনই একই সিন আর কি। না, আর এটা হচ্ছে কোথায় বলেন আপনি না? এই যে নুনের মিমের নিচেরটা যেটা আছে এবং আহ, ইয়ের পরেরটা আর কি, এক দুই তিন নম্বরে। জায়ের পরেরটা, দুইটা হ্যাঁ একই, জায়েদ, একই, একই, এই দুইটা একই, হরফ সেটাই একই, বললাম আমি। জাস্ট জি জি, সেটাই বললাম। উচ্চারণও একই, আলাদা হ্যাঁ, না। শিন, শিন, এটা জাস্ট এখানে তো আপনাদেরকে দ্রুত পড়ার জন্য শিন, বলা হয়েছে, চেনেন কিনা এটা, এটা আচ্ছা, আমার নির্ভর। সিন, শিন হবে, তা, শিন, তালে বস্যয়ের মতন শিন, এরপরেরটা হ্যাঁ হচ্ছে সিন, তা, সা, সা সা, তিন নুক্তালা সা, তা না। সা, কাফ, লাম, আহ, আইন, আইন আইন, নুক্তা। জ, আর এটা হচ্ছে নুক্তা আছে তা, উপরে। জি সরি, হ্যাঁ, নুক্তা আছে উপরে।
হ্যাঁ মাথা গোলো না, গোল মাথা তো আইন গইন হয়, তাই না? হ্যাঁ আইনগণ, এটা হচ্ছে খ 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 হ্যাঁ, এই যে দেখছেন হরফে এখনো কাঁচা আছে, হরফ চেনার এখনো, ক্ষেত্রে। হ্যাঁ এখনো কমপ্লিটলি আমাদের হয়নি আর কি। জি, এগুলো পড়তে হবে, ঠিক আছে? যাদের জি এখনো সমস্যা আছে জি। পড়ে নেবেন এখনো, কিন্তু এইটা পড়লে কাজ হবে না। এইটার লেকচার শিটের মধ্যে আছে, এইটা পড়বেন না। এটা তো আপনার প্র্যাকটিক্যাল, এটা পরীক্ষার মতন, ঠিক আছে? এটা আপনার লেখাই আছে উপরে, পড়ার কথা বলা হয় নাই। এলোমেলোভাবে হরফগুলো পড়ার চেষ্টা করি। এগুলো আপনাদেরকে পরীক্ষার মতন নেবেন, আগে পড়বেন ওইখান থেকে। ওই যে প্রথম লেকচার শিটে ছিল, প্রথম দ্বিতীয় নাম্বার আলিফ বা তাসা, ওখান থেকে আগে পড়বো। আপনারা পড়বেন কি, আপনারা উপরেরটা এখন আর পড়বেন না। ওই যে 1 নম্বর 2 নম্বর লেকচার শিটে যেটা বাংলা উচ্চারণ দেওয়া আছে, বা ওইটা আর পড়বেন না। ওইটার নিচে, মানে ওইটার পেজের নিচে একটা আছে না, যে হরফগুলো শুধু দেয়া আছে, ওইখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। কারণ তাইলে আপনি দেখে চিনতে পারবেন। আর আপনি যদি পাশে বাংলা লেখা দেখেন, তখন তো বারবার চোখ ওদিকে যাবে। হরফ উচ্চারণের পার্থক্য। আমরা যে হরফগুলো, আমরা মাঝে মাঝে একটু মাইক্রোফোন অফ রাখার চেষ্টা করবো, অনেকের হর্ন আসেই আসে, তো বলার সময় অন করবো আবার অফ রাখবো। হরফ উচ্চারণের পার্থক্য, হরফ উচ্চারণের পার্থক্য মানে এই যে আমরা এতক্ষণ যে কথাটা আপনাদেরকে আমি লেকচার শিট 2 থেকে পড়াইতেছিলাম, তাই না? ওই যে এইটা মোটা হবে, ওইটা চিকন হবে, এরকম বলছি না? এইটা নরম হবে, ওইটা শক্ত হবে, ওইটা এখানে আপনাদেরকে আবার ডিটেলসে পড়ানো হবে। এইটা একটা মনে রাখতে হবে। এগুলোই কিন্তু আমরা ভুল করি। আমরা কি করি, আমরা কখনো কোরআনের মাঝে তাকে সা পড়ি না, হ্যাঁ, সিনকে শিন পড়ি না। যাদের পড়ি না তাদের উচ্চারণের জন্য দুই একজনের আপনার উচ্চারণ সমস্যা হতে পারে, কিন্তু আমরা কখনো পড়ি না, বুঝে শুনে পড়ি না। জালকে কখনো জিম পড়ি না। কি করি আমরা, ভুলটা করি, সিনকে সৎ পড়ি, সৎকে সিন পড়ি, তকে তা পড়ি, তাকে ত পড়ি, জালকে জ পড়ি, জকে জাল পড়ি, হ্যাঁ, এই রকম বিষয়গুলো, ঠিক আছে? ऐसे कौन हो জি, মাইক্রোফোনগুলো একটু অফ রাখি, অফ রাখি, আমি কথা বলতেছি তো, সবাই শুনেন মন দিয়া। তো বিষয়টা হচ্ছে যে এইগুলো তফাৎ করে না, কিন্তু আমরা যেখানে তফাৎটা করি ওই একই রকম উচ্চারণের কাছাকাছি পার্থক্য, ওইটাকেই আমরা পার্থক্য করতে পারি না। আর এইটা হচ্ছে লাহনে জালি, এইটাই হচ্ছে বড় ভুল। এর জন্যই আমাদের নামাজ বর্ণনা ইবাদতের ক্ষেত্রে হয় না এবং অর্থের পরিবর্তন হয়। এটা আমাদেরকে পৃথকভাবে আবার ঠিক করে নিতে হবে, মাস করে বেশি বেশি পড়ে পড়ে ঠিক করতে হবে। আল ফারক আরবি শব্দ, ফারকুন অর্থ হচ্ছে তফাৎ, বিপরীত করা, বাইনা মাঝে, ফি নুতুকিল হরুফ উল আরবি, আরবি হরফের উচ্চারণের পার্থক্য সমূহ, হরফের নামের উচ্চারণের পার্থক্য সমূহ। আমরা যেহেতু আগেই বলছি যে আমরা এগুলো কি পড়তেছি, মূল হরফের নামগুলো। আবার আপনাদেরকে একটা পড়াবো, দেখবেন আপনারা হরকত পড়ার পরে, যে তখন বলবো যে হরকতের হরকতের উচ্চারণের পার্থক্য সমূহ। একই হরফ আবার পড়বো হরকত দিয়ে। এখন শুধু হরফের যে নাম পড়ছিলাম, তা সা ত জ, ওইভাবেই এগুলোকে তফাৎ করে পড়বো, আর কিছু না। এটা খুব সংক্ষেপে শেষ করে আরেকটা লেকচার সেটা চলে যাবো, যেহেতু এগুলো আমরা অলরেডি হরফ থেকে পড়ছি। হরফের নামের উচ্চারণের মধ্যকার পার্থক্য গভীরভাবে জেনে নেওয়া খুবই জরুরি। আমরা যদি একটু নিচে চলে যাই আগে, তাহলে খুব ভালো হবে। এইখানে আমি আমার বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে বাংলা লিখে দিছি, আপনি যেন এখান থেকে আগে দেখে দেখে খুব সুন্দর করে বুঝে নেবেন একটা হরফ। হরফের উচ্চারণের পার্থক্য মাখরাজের ভিন্নতার কারণে, ঠিক আছে? মাখরাজ এক একটা উৎপত্তি স্থলের ভিন্নতার কারণে আরবি হরফের উচ্চারণের অনেকগুলো পার্থক্য লক্ষ্য করা যায়। যার মধ্যে যেমন 1 নম্বর হচ্ছে কোনো হরফ মোটা হয়, কোনোটা আবার কি হয়, চিকন হয় উচ্চারণটা। কোনো হরফ উচ্চারণগুলো কি হয়, মোটা হয়, কোনোগুলো আবার কি হয়, চিকন হয়। কোনোটা আবার হালকা করে পড়তে হয়, হা, হ্যাঁ, হা, আইন, হালকা করে। আবার কোনোটা কি ভারীভাবে, হা, হা, আ, হামজা, অফ, ভারীভাবে পড়তে হয় না, এই যে ভারী। এরপরে আবার কি কোনোটা শক্ত, জিম, শিন, ইয়া, শক্ত পড়তেছি। আবার কোনোটা নরম, জাল, জ, হ্যাঁ, জাল, জ, দত, এই যে নরম পড়তেছি, ইত্যাদি নানান ধরনের হয়ে থাকে। এখানে কিন্তু অনেকগুলো ধরন অলরেডি হয়ে গেছে। মোটা একটা হয়, চিকন একটা, 2টা। আবার হালকা হয় একটা, ভারী হয় একটা, 4টা। নরম হয় একটা, শক্ত হয় একটা, 8টা।
ছয়টা তফাৎ কি আমরা দেখতে পারতেছি। আরও তফাৎ করা যায়, যেমন বাতাস বসে বাতাস বসে না। হ্যাঁ, এগুলো আমরা এমনি হয়ে যায় শক্ত নরমের মধ্যে। তার মধ্যে আমরা যদি প্রথম লাইনেরটা দেখি, প্রথম রটা দেখি, সেটা হচ্ছে রটা এই ত হরফটা কি হয়, মোটা হয়। উচ্চারণটা কি হয়, ত। কি হবে, ত, মোটা। আবার এই হরফের উচ্চারণটা কি হবে, চিকন হবে। হরফের পার্থক্য কি, উচ্চারণ চিকন, তা হয়। এটা ত, এটা তা, ত, তা। আপনারা অবশ্যই এই দুইটাকে ধরে ধরে পড়বেন, যে এটা মোটা হয় ত, আর এটা কি হয়, তা। এখানটাই তো আমরা ভুল করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অনেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরকম আউলে জাউলে পড়ে। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তেছে, তল ওখানেও পড়তেছে, এখানেও ত পড়তেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার অর্থ আর কি করে না, থাকে না, এটা চেঞ্জ হয়ে যায়। তো এই দুইটাকে আমরা ভালো করে পড়বো, যে এটা হচ্ছে ত মোটা হয়, আর একটা কি, তা চিকন হয়। প, তা, প, তা। জোয়াটা কি হয়, নরম হয়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার পাশাপাশি এটা মোটা আওয়াজও হয়। ল, ল, ল। আবার জাল, এইটা কি বলতেছে, যে নরম তো হবে, ওইটা প্রথমটা এই সাইডেরটার মতন, ডাইন সাইডেরটার মতন, কিন্তু এইটার পার্থক্য আবার চিকন হয়ে যায়। এটা আবার কি হয়, চিকন হয়। এইটা নরম হয় মোটা হয়, এটা চিকন হয় মোটা হয়। ঠিক আছে, তাহলে জাল, জা, ল, জাল, ল, জাল, ল, জাল। আবার কফটা কি হয়, হরফের উচ্চারণ মোটা ও ভারী আওয়াজ হয়। অ, ধাক্কা একটু ভারী দিয়ে পড়তে হয়। অ, অফ, অফ। আর এটা কি, হরফের উচ্চারণের পার্থক্য, হালকা হবে, কা, কা, বাড়ি দিতে হবে, হালকা হবে, কা। এবং আওয়াজটা নরম হবে। ঠিক আছে, আওয়াজটা কি হবে, পাশাপাশি চিকন হবে, সরি চিকন হবে। ক্যাফ, ক্যাফ, হালকা প্লাস চিকন, ক্যাফ, মোটা প্লাস ভারী, অফ, ক্যাফ, অফ, ক্যাফ। দদ, হরফের উচ্চারণের মাখরাজ অনুযায়ী মোটা, মানে মাখরা, এতক্ষণও মাখরাজ অনুযায়ী বলছি, কিন্তু এইটা একটু ভিন্ন আছে, এর জন্য মাখরাজ কথাটা উল্লেখ দেওয়া হয়। এটা অনেকগুলো দাঁতের প্রয়োজন হয়, তো এর জন্য। তো হরফের উচ্চারণ মাখরাজ অনুযায়ী মোটা হবে, যেমন দ, এটা দা হয় না, কি হয়, দ হয়, প্লাস নরম হবে, দ, 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 দে, দ, দে। এই উচ্চারণটা কি হবে, এক তো হবে শক্ত বিপরীতের, আরেকটা হবে চিকন, দয়ের মতন, দায়ের মতন, দাল, দাল, দজ, দাল, দজ, দাল। এরপরে এই যে হা যেটা আছে, হা, দুইটা হা পড়ি না আমরা বাংলা আরবির মধ্যে, একটা হচ্ছে হলকের মধ্য হইতে, হ্যাঁ, মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে, মধ্যখানে নিয়ে আওয়াজে চাপ দিয়ে আওয়াজটাকে কি করতে হবে, আওয়াজটাকে চাপ দিবেন গলার মধ্যে। এটা আমি পড়ানোর সময় আপনাকে ধরে ধরে বুঝাইছি, কিন্তু দেখে দেখাই দেখাই আওয়াজকে চাপ দিবেন এবং হালকা উচ্চারণে করতে হবে। হা, কি, হা। কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে, হরফের উচ্চারণের পার্থক্য হবে হচ্ছে, হলকের শুরু থেকে নিতে হবে, হলকের শুরুতে সহজভাবে, মানে এটাকে কঠিনভাবে চাপ টাপ দিয়ে টিয়া করা যাবে না, সহজভাবে যেভাবে বের হয় বাংলায় সেভাবে বলতে হবে। উচ্চারণটা কি, গম্ভীর সিংহের মতন, হ, হ, এটা হা, এটা কি, হ। এরপরে জিম, শক্ত এবং কঠিন করে, জিম, চা, জিম। আর এটা কি, উচ্চারণটা হচ্ছে আপনার জির জির আওয়াজ হবে, জির জির। ঠিক আছে, জি, জির জির একটা আওয়াজ স্পার্কের মতন, এবং আওয়াজটা নরম হবে, এইটা কঠিন করা যাবে না, এইটা কঠিন, এইটা কিন্তু কঠিন না, এটা নরম, জির জিরের মধ্যে নরম। জা, 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 জিম, 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 জা, জিম, জা, জা, জিম। এরপরে সা, হরফের উচ্চারণের পার্থক্য দেখেন, এটা কিন্তু 3টা ঘর একসাথে দেওয়া হয়েছে। হরফের উচ্চারণের পার্থক্য হচ্ছে নরম আওয়াজে, কি করে, নরম আওয়াজ করতে হবে, কোনো শব্দ আসবে না, থা, থা, থা। এটা কি, সিনটা কি, সিরসির আওয়াজ, এটা যেমন ঝিরঝির আওয়াজ, এটা হবে সিরসির আওয়াজ। মাখরাজ কিন্তু একই, এই 3টার মাখরাজ এক, উপরে এই 3টার।
তো সির আওয়াজ, যেমন ধরেন মাছ যেমন কড়াইতে দিলে যেমন একটা সির করে ওঠে, সেরকম সির করে, এবং আওয়াজটা হচ্ছে চিকন। এটা কি চিকন? সিন, সিন, সিন। এরপরে সোয়ারটা দেখেন, এই তিনটা কিন্তু ঘরের মধ্যে দেখানো হয়েছে। এটাও সির, তবে আওয়াজটা হয়ে যাবে আবার মোটা। এ সির আওয়াজ হবে চিকন, এ সির আওয়াজ হবে মোটা। সদ, সদ, সদ। তাইলে কি হয়? থা, সিন, সদ, থা, সিন, সদ। আইন, নরম এবং চিকন আওয়াজে আইন, আইন। হামজা, এটা কি হামজা? দেখেন এই দুইটা উচ্চারণে আমরা কিন্তু ভুল করি। কি বলি? আউযু বিল্লাহ, এই যে আউযু বললেন, প্রথমটা আ তো ঠিক ছিল, কিন্তু উ এটা তো আইন হবে। তো তফাৎটা আমরা কি করি? বিভিন্ন জায়গায় কোন কোন আইনকে হামজা পড়ি, আ বলি সরাইয়ের মতন, কোন কোন আইনকে হামজা, আবার কোন কোন হামজাকে আইন। এইটাই ভুল করা যাবে না। তো হলকের উচ্চারণের পার্থক্য শক্ত এবং গম্ভীর আওয়াজ। এখন আপনি যখন বলবেন আইন, আরেকটা বলবেন হামজা, তখন এটা পরিপূর্ণভাবে পাবেন না। পাবেন তখন যখন এটা হরকত হবে। যেমন আইন জবর আ, আর হামজা জবর হয় আ, 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 আ। তাহলে হামজা যে নামটা আছে এটাও কিন্তু হালকাই বলতে হবে এই সংজ্ঞা অনুযায়ী। হামজা, হামজাহ না, কি হয়? হাম জা, হাম জা, হাম জা। আইন, হামজা, আইন, হামজা। আ, 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 আ। বা, দুই ঠোঁটের ভেজা জায়গা, ভিতরের যে জায়গাটা আছে এখান থেকে বা চিকন আওয়াজে কি উচ্চারিত হয়? বা। আবার ওয়াওটা হয় দুই ঠোঁট গোল করিয়া এবং মুখ খোলা রাখিয়া চিকন আওয়াজে। দুইটাই চিকন আওয়াজ, একটা হচ্ছে দুই ঠোঁটের ভিজা জায়গা, আর একটা দুই ঠোঁটের গোল করে। আপনাদেরকে বলছিলাম না যে ওয়াও উচ্চারণের সময় আমরা বায়ের সাহায্য নিব? এটা আপনাদেরকে বলছিলাম মেবি। তো আপনারা মনে রাখবেন বায়ের সাহায্য কেন নেব, কারণ দুইটার সংজ্ঞা কি? মাখরাজ এক, দুই ঠোঁট, দুই ঠোঁট, দুইটাই দুই ঠোঁট থেকে। একটা হচ্ছে ঠোঁটের ভিজা জায়গা, আর একটা কি ঠোঁটের গোল করে। তাহলে ব্যা, ওয়াও, ব্যা, ওয়াও, ব্যা, ওয়াও। এই যে জিনিসটা পড়ছেন না, এখন আমরা উপরে যাব। এখন আপনারা ওইখান থেকে পুরোপুরি হরফগুলো কোথায় দিয়ে কি হইতেছে পড়ে টোরে এবার এখান থেকে বারবার পড়বেন। টা, ত। দেখেন এখানে এই যে জোড়াটা লাইনে ছিল ওইটাকে আবার এখানে জোড়ায় নিয়ে আসা হয়েছে কিন্তু। টা, ত, টা, ত, ত, তা। উল্টাই পাল্টাই যেভাবে পারেন একদম ভিন্ন করে নেবেন। তা, ত, তা, ত, তা, ত। ক্যাফ, অফ, অফ, ক্যাফ, ক্যাফ, অফ। دال، ضاد، دال، ضاد، ضاد، دال، ذل، ذل، جيم، جيم، ذل، جيم، ذل، ثا، سين، ها، سين، ها، ح، ح، ها. سين، صاد، صاد، سين، ذال، ظا، ظا، ذل، ذل، زا، زا، ذل، همزة، عين، عين، همزة. জি, এটা বুঝতে পারছেন সবাই? এটাকে আপনারা বাসায় বসে বসে বেশি বেশি পড়বেন। ঠিক জি, আছে? কারো কোনো প্রশ্ন আছে এটা বুঝতে পারেন না, বা এটা কি রকম কি পড়াইছি এখনো বুঝতে পারেন না এরকম? জি, আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। জি, সবাই তাহলে এটা পড়বেন। আগামী ক্লাসে আপনারা এইরকম পড়া দিবেন আমাকে, ওইখানের লেখাটা না, এইরকম তফাৎ করে করে, মানে আরবি হরফ যেভাবে ওইখান থেকে সিরিয়াল নিয়েছি এবার এইভাবে সিরিয়াল আমাকে পড়া দিতে হবে। দেখবো আপনি তফাৎ কতটা করতে পারছেন। এগুলো কিন্তু আমরা অলরেডি ওইখানেও পড়াইছি, লেকচার 2 এও পড়াইছি, তারপরে এটাকে আবার পড়ানো হইতেছে। আপনারা সুন্দর করে সবাই প্রত্যেক হরফটাকে তফাৎ করে করে বারবার, শুধু আমাকে পড়ার জন্য না, মানে আপনারা বারবার এটা পড়বেন। এইটাই কিন্তু ভুল হয় কনসেপ্টের মধ্যে ভুল, কিন্তু আপনি কখনো সিনকে সিন পড়েন না, এই ভুলগুলো করেন। তাকে ত করেন, হ্যাঁ, দুই হায়ের পার্থক্য করতে পারেন না, দুইটাই হয়তো হা বলেন,
নাইলে হা হয়ে যায়, হা হয়ে যায়। যেমন ধরেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা, এখানে দুইটা হা আছে, একটা লম্বা হা, পরেরটা গোল হা। এই যে পরাপর দুইটাকে তফাৎ করে পড়া, এরকম যোগ্যতা অর্জন করতে হবে। ওয়াশ-শামসি ওয়াদুহাহা, হা হা। আপনি এমনভাবে এটাকে পড়বেন বেশি বেশি করে, আপনার মুখের মধ্যে বসে যাবে, তখন আপনি চাইলে যা ইচ্ছা হোক তাই পড়তে পারবেন। আচ্ছা, লেকচার যে 4 গেছে ওইটা, এইটা হচ্ছে লেকচার শিট হচ্ছে 5, আরবি হরফের লেখার নিয়ম। আমরা একদিন বলছিলাম যে কি কি থাকবে, তার মধ্যে একটা হচ্ছে লেখার একটা শর্ট থাকবে, যেন আপনি, আমাদের মূল উদ্দেশ্য লেখা না, তারপরে কেউ লিখতে চাইলে লিখতে পারবেন, মূল উদ্দেশ্য হচ্ছে পড়া। আমরা কোরআন শরীফের মাঝে যখন পড়ি তখন কিন্তু আলিফ বা পড়ি না, তখন আলিফ বা এর লেখ্য রূপটা পড়ি, লেখা থাকে। তো লেখার সময় আরবি হরফগুলোর একটু ভিন্ন ভিন্ন হরফ হয়। যেমন ধরেন যে বাটা আপনি দেখতেছেন, ওই বাটা এখন আর যখন লেখার মধ্যে শব্দের মধ্যে থাকে তখন বা ওরকম থাকে না। তো লেখার ক্ষেত্রে দুইটা জিনিস ব্যবহার করতে হয়। একটা হচ্ছে যে আপনার শব্দের পৃথকভাবে, মানে যখন আপনি পূর্ণ হরফ পাবেন তখন, আর শব্দের শেষের, এই দুইটা রূপ হয় হচ্ছে যেগুলো আমরা অলরেডি পড়ছি আরবি 29 হরফ। আর শব্দের শুরুতে আর মাঝে একটা পরিবর্তনীয় রূপ হয়। এটা আরবির ক্ষেত্রেই শুধু হয়, অন্যান্য ভাষার ক্ষেত্রে হয় না। যেমন বাংলার ক্ষেত্রে হয় না, ইংলিশের ক্ষেত্রে হয় না। আরবি আর আরবি যে ভ্রাতৃভাষ যে শব্দ এইগুলো আছে, ভাষাগুলো আছে, যেমন উর্দু, ফার্সি, যেগুলো আরবি থেকে হয়েছে, ওগুলোর মধ্যে এগুলো দেখা যায়। তো আপনারা আগামী ক্লাসে বাংলা খাতা আছে না, বাংলা খাতা বিশেষ করে থাকলে ভালো হয়, বা লেখ দেয়া খাতা, যে কোনো ইতে আপনারা এইরকম যে বাংলা খাতা থাকবে, আপনারা তাতে এইগুলো লিখবেন। কেমন লিখবেন? যদি আপনারা পুরো বাংলা লিখতে চান তাহলে তো আরও ভালো। যদি কারো এরকম ধৈর্য না হয় তাহলে আপনারা যেমন এখান থেকে এক, এটা যেমন 1 নাম্বারে 4 হরফ, এটাকে আপনারা এভাবে দিবেন যে 1 4, তারপরে আপনার হরফগুলো লিখবেন। এখন লেখাগুলো দেখাইতেছি। তরিকা পদ্ধতি কিতাবাতু লেখা, হরফুল আরবি, আরবি হরফের লেখার পদ্ধতি সমূহ, আরবি হরফ 29টি। এই 29টি হরফকে লেখার সুবিধার্থে, অবশ্যই পড়ার সুবিধার্থে না, কি লেখার সুবিধার্থে, এটা মনে রাখবেন। এটা শুধু জাস্ট লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে, 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ, 1 নম্বরে 4 হরফ। মূলত এইটা দেখবেন, এই যে লাইনটা আছে, এই লাইনটা টান দিয়ে ধরে নেওয়া হয়েছে। তো আপনারা যখন লিখবেন, এই যে আরবি হরফের আলিফটা উপর থেকে ধরবেন, তারপরে নিচে একটু টান দিয়ে নিয়ে আসবেন। যেহেতু মাউস দিয়ে লিখতেছি এর জন্য এতটা সুন্দর হবে না, আপনারা লেখার সময় এই করবেন, এই মিমের এটা হচ্ছে উপরে রাখবেন এবং এর নিচে নিয়ে আসবেন, উপর থেকে ধরবেন, এরপরে নিচে চলে আসবেন, এখান থেকে এই ত, উপর থেকে ধরবেন, আবার এখান থেকে, আচ্ছা এটা চলে গেছে উল্টা, এখান থেকে এই জ। ঠিক আছে, 1 নম্বরে তাহলে 4 হরফ লেখার সুবিধার্থে। 2 নম্বরে 5 হরফ, দেখেন কয়টা লেখার সুবিধাতে একই রকম, নিচটা একই রকম। একটা, এই 3টা মিলে একটা লেখে দেখাই। একটা হচ্ছে এইটা উপরে ধরবেন, উপরে ধরে, এটা লাইনের উপরে থাকবে, ঠিক আছে, আবার লাইনের উপর থেকে ধরে নিচের দিকে নিয়ে আসবেন, নিয়ে আইসা, আচ্ছা মাউস তো ঘুরে যাচ্ছে এর জন্য, আবার উপরে নিয়ে আসবেন। নুক্তার উপরে নির্ভর করবে, আপনি 2 নুক্তা দিলে তা, 3 নুক্তা দিলে সা, নিচে 1 নুক্তা দিলে বা, আপনি করে লিখবেন। আর ফা কাফ, ফাটাও ওই বায়ের মতনই, এখান থেকে শুরু করবেন, শুধু মাথাটা একটু ঘুরাই নেবেন, ঘুরাই নিয়ে নিচ থেকে নিয়ে এই ফা। এরপরে কাফটা হচ্ছে উপর থেকে ধরবেন, লাইনের উপর থেকে ধরবেন, ধরে এখান থেকে নিচে নিয়ে আসা এই পর্যন্ত, আর মাঝখানে একটু পেঁচাই দিবেন। মাঝখানে প্যাচটা হবে এই এই। এরপর জিম হা খম একই রকম দেখতে, কি ধরবো আমরা, আগে বাম দিক থেকে ধরবো, এরকম এরকম লিখবো, লিখে ডান দিকে চলে আসবো, চলে আইসা আবার এদিকে চলে আসবো, এরপর নিচে টান দিয়ে চলে আসবো। হ্যাঁ, মাঝখানটা ফাঁকা থাকবে, নুক্তার উপরে নির্ভর করবে, নিচে নুক্তা দিলে জিম, উপরে নুক্তা দিলে খ, খালি থাকলে হা খ। এরপরে 5টা একই রকম দেখেন। 4 নম্বরে 5 হরফ, এইখান থেকে টান দিব, এখান থেকে লাইনের উপর থেকে টান দিয়ে এদিকে নিয়ে আসলে রজা
আর এখান থেকে টান দিব, তবে মাথাটা গোল করে, এরপরে এটা ওয়াও, এখান থেকে টান দিব, এখান থেকে নিয়ে আইসা আমরা উপর দিকে উঠাই নিয়ে গেলে দাল জাল, নুক্তার উপরে নির্ভর করবে। তারপরে এখান থেকে শুরু করবে, এই যে এদিক থেকে বায়ের মতন প্রথম এক দাঁত, তারপরে এটা আর একটা দাঁত, তারপর আরেকটা দাঁত, তিনটা, তারপরে এখান থেকে নিচে নিয়ে আসবো, নিয়ে এসে আবার এখান থেকে উঠে দিব সিন শিন, নুক্তার উপরে নির্ভর করবে সিন কোনটা শিন কোনটা। তারপরে এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে ধরবো নিচ থেকে, নিচ থেকে কলমটা ধরে এখান থেকে উঠে নিয়ে এই সদ্দত নুন কফ লাম, লাইনের উপর থেকে নিয়ে আইসা, এখান থেকে নিয়ে আইসা এই নুন, লাইনের উপর থেকে নিয়ে আইসা এই কফ লাম, হামজা আইন গইন একই রকম লিখতে, এইখান থেকে কলম সাইডে দিলে হামজা, আর এখান থেকে কলমটা ওই রকম ঘুরাই, যেহেতু হামজা লিখে ফেলছে এর জন্য এটা তো আর হবে না, এটাকে এদিক ঘুরাই নিয়ে আসলে আইন গইন। হাইয়া এটা মিলে না, এটা হচ্ছে 8 নম্বরে 2 হরফ, এটা লিখতে হয় লাইনের উপর থেকে ধরবেন, এরপরে এরকম লিখবেন দুইটা এর মতন, আর ইয়াটাও লাইনের উপর থেকে হামজার মতন ধরে এরপরে টান দিয়ে নিয়ে আসবেন নিচে 2 নুক্তা ইয়া। এই হচ্ছে লেখার সুবিধাতে 8 ভাগে ভাগ করা হয়। আপনারা এটাতে বারবার একটু লিখবেন, কমসে কম আমাদের কি করবেন, একটা পেজে 2বার করে লিখে আপনারা একটা ছবি তুলে দিয়ে দিবেন সাথে নাম দিয়া, যে আমার এইটা হোমওয়ার্ক, এটা আপনাদের একটা হোমওয়ার্ক, ওইখান থেকে হরফ পড়া হোমওয়ার্ক, আর এটা লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। বুঝতে পারছেন? এটা আপনার লেখার আমাদের আরও একটা লেকচার শিট আছে, ওটা আমরা দেখাবো। এইটা আগের লেকচার শিট, এটা আগে ভাবে লিখতে হবে, তাহলে আপনারা যখন হরফগুলো পড়বেন, আপনি হাতে যখন লিখবেন, এখন আপনার এটা লেখার পরে আপনার জন্য চেনা আরও সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ক্লাস এখন কেটে যাবে, এটা ঠিক মতো লিখবেন, পড়াটা পড়বেন। এই সিটগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবেন একটু। তা তো অবশ্যই পাঠাবো, আমরা তো প্রতিদিন পাঠাই, তাই না? জি। এটা বলতে হবে না। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।